1775 সালে ব্রিটিশ সামরিক অশ্বারোহী বাহিনীতে ঘোড়া সরবরাহের উদ্দেশ্যে ভারতে পোষা ঘোড়ার খামার স্থাপিত হয়। প্রকৃতপক্ষে তখন থেকেই এই অঞ্চলে বিজ্ঞানভিত্তিক প্রাণিসম্পদ সেবার শুরু। কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি, বেকার সমস্যার সমাধান ও আত্মকর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি বিকশিত মেধাসম্পন্ন জাতি গঠনে একটি অপরিহার্য খাত হল প্রাণিসম্পদ খাত। 2015-16 অর্থবছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ছিল 1.66% এবং প্রবৃদ্ধির হার ছিল 3.21%। মোট কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবস্থান 14.21%। নিরাপদ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ। আজ দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে দেখবেন এই সেবা সপ্তাহের পুরো গল্প। এসিআই এগ্রিবিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজধানী ঢাকাসহ সারা দেশে এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহ 23 ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় আজ 27 ফেব্রুয়ারি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। আমাদের যে যেমন মাংসটার জন্য একটা বিরাট গ্যাপ আছে। আপনারা সবাই জানেন, আমরা সবাই গ্রাম থেকে আসছি, যে গ্রামাঞ্চলে আগে কৃষকরা চাষাবাদ করত গরু দিয়া, কোথাও মহিষ দিয়া। এখন কৃষকরা গরু দিয়া চাষাবাদ করে না, তারা পাওয়ার টিলার দ্বারা চাষাবাদ করে, যার জন্য তারা গরু লালন করে না। আগে একবার যে গেলে একাধিক গোয়ালঘর পাওয়া গেছে, এখন সারা গ্রামও কেউ গোয়ালঘর পাবেন না। এই যে গবাদি পশুর জন্ম হারের এই যে গ্যাপ, এই বিরাট গ্যাপ আমাদের বহন করতে হচ্ছে। এই গ্যাপ কমানোর জন্য আমি 4-5 দিন আগেও বাজার থেকে আসছি। বাজারের একটা নতুন টেকনোলজি বার করছে তারা। সেই টেকনোলজির জন্য আমি এক্সপার্ট টিম নিয়ে গিয়েছিলাম, যে সেখানে তুমি ধরেন আমাদের বিট কেটল ডেভেলপমেন্ট আছে একটা প্রজেক্ট, এটাতে একটা সুপিরিয়র বুল তৈরি করতে 6 থেকে 7 বছর লাগে, আবার মিশও হয়ে যায়। কিন্তু এই যে ব্রাজিলিয়ান যে টেকনোলজিটা, এটাতে সুপিরিয়র বুল তৈরি করতে 1.5 থেকে 2 বছর সময় লাগে, এবং এটা অলরেডি সারা বিশ্বে চালু আছে। আমি যে ব্রাজিলে গিয়েছিলাম, আরও 7টা দেশের মিনিস্টার আসছিল, ব্রাজিলিয়ান মিনিস্টার সাহেব ছিলেন, এবং আমাদের এক্সপার্টটা নিয়ে গেছিলাম টিম, তারা আছে এখানে আমার সাথে গিয়েছিল। তারা দেখতে খুব খুশি হয়েছে যে স্যার এইটা হইলে পরেই আমাদের গরুর জন্মহার, পশুর জন্মহার অনেক বেড়ে যাবে। যেমন আমি বলি যে 18 মাস বা 24 মাস, এই 1.5 বছর বা 2 বছর লাগবে। ওইটা আজকে অলরেডি প্রসেস আরম্ভ হয়ে গেছে, এবং এই মাস থেকেই কার্যক্রম আরম্ভ হয়ে গেছে। এবং সেখানে আরও হলো যে এটা দিলে পরে যেমন গ্রামাঞ্চলে গরুর জন্মহার অনেক বেড়ে যাবে। যেমন আপনার চীন, রাশিয়া, উন্নত দেশ জার্মানি, তারা এই পদ্ধতি ব্যবহার করে। কিন্তু আমরা জানছি, শেষে আমি চেষ্টা করে আনছি গত 2 বছরে, এটা আসলে পরে এবং গ্রামাঞ্চলেই থাকবে, এবং সেখানে গরুর জন্মহার অনেক বেড়ে যাবে। তাতে আমাদের একটু সময় লাগবে, এটা তো মেশিন না, এগুলো তো আলট্রা জেনেটিক, আপনারা জানেন যেগুলো তো একটু সময় লাগে, 1.5-2 বছর সময় লাগবে। ওইটা হলে পরেই আমি আশা করি যে নেত্রীর এই পিরিয়ডে দুধে ভাতে বা মাংসে ভাতে মানুষ না হলেও
যদি আল্লাহর মেহেরবানি থাকে তো নেক্সট টার্মে বাংলাদেশ দুধে ভাতে মাংসে ভাতে ভরপুর হয়ে যায়, এটা আমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানের এক ফাঁকে দেশের প্রাণী সম্পদের উন্নয়ন নিয়ে বাউল শিল্পীরা একটি জারি গান পরিবেশন করেন। পরবর্তীতে মিল্কি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত প্রাণী সম্পদ মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। প্রাণী সম্পদ খাতে অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই মেলায় মোট ৭৫টি স্টল ছিল। তার মধ্যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব দ্য ইউনাইটেড নেশনসের একটি স্টল থেকে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে পুষ্টিকর বাংলাদেশি খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়। I think it's great to show that livestock is about helping others and helping farmers. So this is a way that the livestock service can give something back to community and show that they are there to help the community. And that's why we have our booth to show that we are here to serve the rural farmer. Because of us, we can live in Dhaka. They give the food to us, so now we give support for them. আমাদের মানে উদ্দেশ্যটা ছিল যেহেতু আমরা সবার জন্য খাদ্য শেয়ার করব, সেহেতু আমাদের একটা মোটো ছিল আমরা নিরাপদ খাদ্য করব এবং অবশ্যই সেটা সবাইকে আপ্যায়ন করব, সবাইকে আমরা সেবাটা দিব। আর আমাদের একটা প্রোগ্রাম আছে যেটাকে আমরা বলি উপজেলা থেকে কমিউনিটি, সেটাও একটা পার্ট এটার। আসলে আমরা যতক্ষণ না সমাজের কাছে যাব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই সেবাটা তাদের কাছ থেকে নিতে পারবো না। তাদের কাছে গেলে তাদের সমস্যাগুলো জানলে সমাধান করলেই আমরা বেটার প্রোডাকশন পাবো এবং সমাজের জন্য ভালো করতে পারবো। এছাড়াও মেলায় বিভিন্ন ভেটেরিনারি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আমরা নতুন নতুন উৎপাদনশীল কিছু ওষুধ দিয়ে থাকি, অর্থাৎ নিজস্ব ক্যাপাসিটি থেকে আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি, যেটা আমরা ভোক্তাদের পর্যন্ত আমরা এগুলা পৌঁছে দিই। পাশাপাশি গবাদি পশুর বিভিন্ন ধরনের মারাত্মক ডিজিজে সংক্রমণ হয়, সেই ডিজিজগুলো মোকাবেলার জন্য বিশেষত অ্যান্টিবায়োটিক্স আমরা থার্ড জেনারেশন সেফালোস্পাইরিন বিশেষত সেফটির উপর একটা ড্রাগ নিয়ে আসছি আমরা, যেটা বাংলাদেশে কোনো কোম্পানি এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই। মেলাতে স্টলটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে প্রচারণা। আমরা চাই জনগণ যাতে সেফটি ফুড, অর্থাৎ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আতঙ্ক আছে যে আমরা যে ফুডগুলো খাচ্ছি এগুলো সেফ কিনা, তো আমরা চাই সেগুলো মানুষের মধ্যে সচেতনতা যাতে তৈরি হয় যে আমরা যে ফুড অর্থাৎ সেফটি ফুড উৎপাদনের জন্য যে আমরা সহায়ক ভূমিকা পালন করি। আমরা লাইভস্টক ডিপার্টমেন্টের সাথে যারা স্টেক হোল্ডার আছি, আমরা হয়তোবা মেডিসিন কোম্পানির পক্ষ থেকে আমরা যে কাজগুলো করতেছি সেগুলা জাস্ট জনগণের মাধ্যমে উপস্থাপন করা এই প্রোগ্রামের মাধ্যমে। মেলায় আগত দর্শনার্থীদের মধ্যেও ছিল বেশ আগ্রহ। প্রাণী সম্পদ মেলা এবার প্রথম দেখলাম, আমি মনে করি এটা খুবই ভালো। মানে এখানে যা জিনিসপত্র আছে অনেক কিছুই, বিশেষ করে মেলা সম্পর্কিত মানে প্রাণী সম্পদ বিষয়ে বিভিন্ন রকম তাদের ফিজাবিলিটি, বিভিন্ন রকম ওষুধপত্র এবং বিভিন্ন রকম তাদের খাদ্যের সামগ্রী, বিভিন্ন রকম সব বিষয় আছে, যাতে সব বিষয়ে যে জ্ঞান এখানে যারা নাকি দেখতেছেন বা আমরা যারা দেখতেছি তাদের অনেক উপকার হবে। আমরা মনে করি যে এটা প্রাণী সম্পদ উন্নয়নে
এটা অবদান রাখবে এই ধরনের মেলা। মেলার বিভিন্ন স্টলগুলোর মধ্যে অনেকগুলো ছিল প্রাণীজ আমিষ দিয়ে তৈরি খাদ্য উৎপাদক প্রতিষ্ঠানগুলোর দখলে। এটা প্রথমবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলাতে এখানে যারা উপস্থিত আছে বিভিন্ন পোলট্রি সেক্টরে, আমাদের পোলট্রি সেক্টরে সবাই মোটামুটি উপস্থিত আছে এবং সবাই স্টল দিয়েছে মেনলি পরিচিতির জন্যে। কারণ আমরাও কাজী ফার্মসের তরফ থেকে কাজী ফার্ম কিচেনের প্রোডাক্টগুলো মেনলি আমরা এখানে নিয়ে আসছি এবং আমরা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে আমরা সেটা নিয়েও কথা বলছি। এটা আমাদের বিশেষত্ব হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ফ্রি, রেসিডুয়াল ফ্রি এবং এমবিএম এমজিএম ফ্রি প্রোডাক্ট আমরা কাস্টমারদেরকে সরবরাহ করতে পারছি এবং 100% হিউম্যান হেলথের জন্যে যে ক্ষতিকারক কোনো প্রোডাক্ট আমরা ইউজ করি না, এটা আমরা ইনশিওর করতেছি আমাদের কাস্টমারদেরকে। দুধ থেকে সমস্ত প্রোডাক্ট আমরা তৈরি করি, সেখানে ঘি, মাখন, গরু দুধ, আইসক্রিম, আরও আদার্স প্রোডাক্ট আমাদের রসমালাই, টক দই, লাবাং, মিষ্টি দই, সব কিছুই দুধ থেকে হচ্ছে। পুষ্টিতে আমরা চাহিদা শতভাগ করতে না পারলে আমরা অনেকটা কাছাকাছি। আমরা দীপ্ত টেলিভিশন থেকে এসেছিলাম, একটু কথা বলতাম, কেউ যদি একটু কথা বলতেন। আচ্ছা, আপনাদের স্টলে আসলাম। জাতীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে, আবার এইখানে মেলা শুরু হয়েছে। তো যে বিষয়টি জানতে চাইবো যে আপনাদের এই মেলার উদ্দেশ্য সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম এবং প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্দেশ্যটা সম্পর্কে যেটা বলতে চাই সেটা মানে আমাদের যে প্রাণীজ প্রোটিন যেটা আছে, ডিম, দুধ, মাংস, এটা আসলে ফুলফিল করার জন্য এবং সেটা প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জনগণকে এ সম্পর্কে আরও অবহিত করার জন্য, কিভাবে কি করলে তারা আরও বেশিভাবে এইসব জিনিস দুধ, ডিম, মাংস এসব উৎপাদন করতে পারবে, সেটা সম্পর্কে আসলে জনগণকে অবহিত করানোর জন্য এই সেবা সপ্তাহটা আমরা প্রথমবারের মতো চালু করলাম। ইনশাআল্লাহ এটা সামনের বছর থেকে আবারও চলবে। তো আপনারা তো মেলা করছেন, তো এই মেলাতে অনেকগুলো স্টলও আছে, তো আপনাদের এই স্টল সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, যদি আমাকে পুরো স্টলটা একটু ঘুরে দেখাতেন। আচ্ছা, এখানে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের এখানে কিছু খাবারের উপাদান দেখতে পাচ্ছি। খাবারের উপাদান আছে, এগুলো আসলে প্রাণী সম্পদ অধিদপ্তর উৎপাদন করে না, এগুলো জাস্ট স্যাম্পল হিসেবে আমরা রেখেছি। এগুলো গোখাদ্য এবং পোলট্রি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। যেমন ভুট্টাটা আমরা পোলট্রিতে ইউজ করি সেটা, এবং ভুট্টা ইউজ করলে যেটা হয় কি ডিমের উৎপাদনটা বাড়ে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের আছে, এটা মোটা গমের ভুসি আছে, যেটা মোলাসেস আছে, যেটা ইউরিয়া মোলাসেস, চিটাগুড় যেটা ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে এটা ব্যবহৃত হয়। এছাড়া আছে আস্ত ছোলা, এই যে ছোলা ভাঙ্গা, এগুলো সবই মোটামুটি গোখাদ্য হিসেবে ইউজ করা হয়। এবং আরেকটা জিনিস আছে যেটা এই যে ওটস, এটা বা জই, এটা আমরা হিউম্যানরাও খেয়ে থাকি এবং এটা কিন্তু প্রাণীজেও ইউজ করা হয়। এই পাশে আমাদের চিড়িয়াখানাতে ছোট একটা মিউজিয়ামের মতো আছে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রাণী আমরা স্টাফিং করে রাখি। হ্যাঁ, এই প্রাণীগুলো সেখান থেকে নিয়ে আসা। এটা চিতাবাঘ, হ্যাঁ, এটা তো ময়ূর, এইটা বনরুই, এটা রয়্যাল বেঙ্গল টাইগার, শুধু মাথাটা, এটা আছে উল্লুক। এবং হ্যাঁ, এখানে কিছু আছে, এখানে আছে এটা অজগরের ডিম, এটা উট পাখির ডিম এবং এটা ইমু পাখির ডিম। এখানে প্রথমবারের মতো যেহেতু মেলাটা শুরু হয়েছে, এটা কি সারা বাংলাদেশেই হবে নাকি? হ্যাঁ, এটা একসাথে সারা বাংলাদেশে শুরু হয়েছে এবং সারা বাংলাদেশে চলছে। অনেক ধন্যবাদ আপু কথা বলার জন্য, ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন আপনারা দেখবেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। মেহেরপুরের গম খেতে আবারও ব্লাস্ট রোগ, দিশেহারা চাষিরা। খাতুরগঞ্জে দেশি পেঁয়াজের চাহিদা ও সরবরাহে মন্দা। কুমারখালীতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম।
শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরে আবারও মেহেরপুরের বিভিন্ন এলাকার গম ক্ষেত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গম চাষ করে বিপাকে পড়েছেন চাষিরা। গত বছর মেহেরপুরের 14,000 হেক্টর জমির গম ক্ষেত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়। সে সময় উৎপাদিত ফসল পুড়িয়ে ফেলা হয়। বীজবাহিত ব্লাস্ট রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে চলতি বছরে গম আবাদে চাষিদের নিরুৎসাহিত করে কৃষি বিভাগ, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে চাষিরা এ মৌসুমে আবারও গমের চাষ করেন। চলতি বছর এই জেলায় প্রায় 4,000 হেক্টর জমিতে গম আবাদ করা হয়েছে। ঢাকা খামারবাড়ির উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক গোলাম ফারুক জানান, ব্লাস্ট রোগ থেকে বাঁচতে গমের শীষ বের হবার আগেই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। কোনো ক্রমে আক্রান্ত জমির গম বীজ হিসেবে ব্যবহার করা যাবে না, কিন্তু কৃষকরা আক্রান্ত জমির গম বীজ হিসেবে ব্যবহার করার কারণে আবারও গম খেতে এ রোগ দেখা দিয়েছে। গমের শীষ বের হবার সাথে সাথে ব্লাস্ট রোগে আক্রান্ত হচ্ছে গম ক্ষেত। বিভিন্ন প্রকার ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। হঠাৎ করে গম ক্ষেত আক্রান্ত হবার কারণে দিশেহারা কৃষকরা। রবি মৌসুমেও সরবরাহ নেই দেশীয় পেঁয়াজের। আমদানিকৃত পেঁয়াজের উপর নির্ভর থাকতে হচ্ছে ব্যবসায়ী ও ভোক্তাদের। ফলে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম বাড়ছে ধারাবাহিকভাবে। গত এক সপ্তাহে খাতুনগঞ্জে পণ্যটির দাম বেড়েছে কেজিতে 2 টাকা। দেশি পেঁয়াজ না এলে ভারতীয় পেঁয়াজের দাম আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে খাতুনগঞ্জে প্রতি কেজি নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হয় সর্বোচ্চ 14 টাকা দরে। তবে এখন পর্যন্ত সরবরাহ না থাকায় দেশি পেঁয়াজের পরিবর্তে আমদানিকৃত পেঁয়াজের উপর ভরসা করতে হচ্ছে ব্যবসায়ীদের। রবি মৌসুমের শেষ দিকেও ভালো মানের দেশি পেঁয়াজ না আসায় কিছুটা সরবরাহ সংকটে রয়েছে কাঁচা মশলা পণ্যটির বাজার। ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকাল পাইকারি পর্যায়ে প্রতি কেজি নাসিক পেঁয়াজ বিক্রি হয়েছে 15 থেকে 15.5 টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে 2 টাকা বেশি দামে বিক্রি হয়েছে পণ্যটি। চাহিদার চেয়ে কম সরবরাহ থাকায় আরও দাম বাড়তে পারে। প্রতিদিন খাতুনগঞ্জে 25 থেকে 30 ট্রাক পেঁয়াজের চাহিদা থাকলেও বর্তমানে আসছে 15 থেকে 20 ট্রাক। ভারতে এ সময়ে পেঁয়াজ উৎপাদন মৌসুম শুরু হয়েছে। এ কারণে দেশের বাজারেও আমদানিকৃত ওই পেঁয়াজের দাম কম থাকে। কিন্তু খাতুনগঞ্জে দেশি পেঁয়াজ না থাকায় বাড়তি দামে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চলতি মৌসুমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভুট্টা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অনুকূল আবহাওয়ার কারণে এবছর ভুট্টার ফলনও ভালো হয়েছে, কিন্তু আশানুরূপ দাম না পাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, 2016-17 অর্থবছরে এ উপজেলায় 500 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু চলতি রবি মৌসুমে 521 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 21 হেক্টর বেশি। কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নেই 217 হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এছাড়া শিলাইদহে 22, যদুবয়রা ইউনিয়নে 73, চরসাদিপুরে 23, সৎকি ইউনিয়নে 5, নন্দলালপুরে 5, পান্টি ইউনিয়নে 14, চাঁদপুরে 18, বাগুলাট ইউনিয়নে 100, জগন্নাথপুরে 37 ও কয়া ইউনিয়নে 7 হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। এ উপজেলার কৃষকরা কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তিতে উন্নত জাতের ভুট্টার আবাদ করেছেন। অনুকূল আবহাওয়া থাকায় এবার বাম্পার ফলনও হয়েছে। আর কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে প্রতি বিঘায় 30 মণ হারে ভুট্টার ফলন হবে। স্বল্প সময় ও কম খরচে অধিক লাভ হওয়ায় সারা দেশে কৃষকদের মাঝে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ভুট্টার ভালো ফলনের আশা করছেন। এই মৌসুমে কৃষকরা যেন ভুট্টার কাঙ্ক্ষিত ফলন পাক, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0177682832 এই নম্বরে। নিরাপদ প্রাণীজ আমিষের প্রতিশ্রুতিতে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ। এই সেবা সপ্তাহের মধ্য দিয়ে বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয় এগিয়ে যাবে সামনের পথে। সে প্রত্যাশায় শেষ করছি এসএআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি।